আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ১ম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। তো অনুশীলনী শুরু করার আগে আমাদের বেসিক কিছু ধারণা থাকা দরকার যে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি? বা এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে বা অনুশীলনী দেওয়া আছে তার সম্পর্কে বেসিক বা পূর্ব ধারণা থাকা আবশ্যক। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূলদ সংখ্যা কাকে বলে? তো মূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা ভগ্নাংশ কি জানি? ধরো 2/5। তো এই 2/5 কি? ২ ও একটি পূর্ণ সংখ্যা, ৫ একটি পূর্ণ সংখ্যা এবং একে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে আমরা এই যে p/q বা যে ভগ্নাংশ আকারে 2/5 এরকম আকারে প্রকাশ করতে পারবো না, সেগুলোকে বলবো আমরা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ভাগশেষ শূন্য থাকবে। তো আমরা আগাই। বর্গ এবং বর্গমূল। তো বর্গ কাকে বলে? বর্গ হচ্ছে তোমার আমরা তো বর্গক্ষেত্র সম্পর্কে সবাই অবগত আছি বর্গক্ষেত্র। তো বর্গ কি? কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় ওই সংখ্যার বর্গ। আর বর্গমূল কি? যে সংখ্যাকে গুণ করলাম সেটা হচ্ছে বর্গমূল। অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দেই, এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে ৩ গুণ ৩। তাহলে ৩ গুণ ৩ মানে ৩ এর সাথে ৩ গুণ করা হচ্ছে। এর মানে ৩ কে বর্গ করা হচ্ছে। তো ৩ এর বর্গ হবে ৯। আর ৯ এর বর্গমূল কি? ৩। মূল মানে কি? যে মূল অংশ কোথা থেকে ৯ এসেছে? কোথা থেকে এসেছে? ৩ এর সাথে ৩ গুণ করার ফলে ৯ এসেছে। তার মানে ৯ এর বর্গমূল হবে ৩। আর বর্গক্ষেত্রকে এভাবে না লিখে আমরা প্রকাশ করি উপরে সাইন দিয়ে, সেটা হচ্ছে যে স্কয়ার বলা হয় এটাকে ইংলিশে। বাংলায় বলবো বর্গ। তো এখানে লেখা আছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং গুণফলের বা সংখ্যাটি গুণফলের বর্গমূল। অর্থাৎ ২ কে ২ দ্বারা গুণ করলে ৪ পাওয়া যায়। তাহলে ২ এর বর্গ হবে ৪ এবং ৪ এর বর্গমূল কি? ৪ পেয়েছি কোনটার সাথে গুণ করে? ২ গুণ করে। তাহলে ২ এর সাথে ২ গুণ করে ৪ পেয়েছি। তার মানে ৪ এর বর্গমূল হবে ২। তো আমরা একটু আগাই। এখানে দেখো পূর্ণবর্গ সংখ্যার একটা সারণী আছে। একটা সংখ্যার সাথে আরেকটা গুণ করলে কি হয় সেটা। তো দেখো এখানে একটি খালি ঘর আছে ১ থেকে ২০ পর্যন্ত। অনেকে আমরা কি করি ১ থেকে ২০ পর্যন্ত বর্গক্ষেত্র বর্গ যে সংখ্যাগুলো রয়েছে সে বর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখি। এটা আমি বলব না যে এটা খারাপ। তবে এটা মুখস্থ রাখা দরকার পড়ে না। আমরা নিজেরাই তো বের করতে পারবো গুণ করে। তাহলে মুখস্থ করার কি দরকার? তবে হ্যাঁ, যদি অঙ্ক আমরা সময় বাঁচাতে চাই, আমাদের পরীক্ষার সময় তো অবশ্যই যতই সময় দেওয়া হোক আমাদের কাছে মনে হয় যে সময় কম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এগুলো মনে রাখতে পারি। তো ১ এর বর্গ সংখ্যা ১, ২ কে খালি ঘরে কত হবে? ৪ এর বর্গ সংখ্যা কত? ৪, ৪ গুণ ৪ ১৬। এখানে পরবর্তী আছে ৭, ৭ এরটা দেওয়া নেই। ৭, ৭ টা ৪৯। ১০ এরটা কত হবে? ১০ গুণ ১০ কত? ১০০। এরপর আছে ১২। ১২ র বর্গমূল হচ্ছে ১৪৪। এরপর আছে ১৫। ১৫ র বর্গমূল ১৫ র বর্গ সংখ্যা হবে ২২৫। ২০ এরটা আছে, ২০ এরটা কত হবে? ৪০০। তো এভাবে আমরা বর্গ বের করতে পারবো এবং বর্গমূলও বের করতে পারবো। মূল সংখ্যা যেটা থাকবে সেটাকে বর্গমূল বের করতে হবে এভাবে। তো পরবর্তী যেই আমরা অনুশীলনী যখন প্র্যাকটিস করব তখন আশা করি আরেকটু ক্লিয়ার হতে পারবো আমরা। আপাতত আমরা জাস্ট বেসিক টুকু জানতে চাই যে বর্গ কি আর বর্গমূল কি আর বর্গ সংখ্যাটা কি। এই যে সংখ্যা সেটা হচ্ছে বর্গমূল এবং এই সংখ্যাকে বর্গ করার ফলে যেটা পাবো সেটা হচ্ছে বর্গ সংখ্যা। আমরা একটু আগাই। দেখো এখানে একটি চার্ট দেওয়া আছে। আ এই সংখ্যাগুলোর বর্গ সংখ্যা কত, বর্গমূল কত? এই চার্টটা অনেকে মুখস্থ করতে পারো। তো মুখস্থ করার অ্যাডভাইস আমি কখনোই দিব না। কারণ মুখস্থ বিদ্যা দরকার নেই। আমরা বেসিক বুঝেও করব অঙ্ক। তাহলে আমাদের আর মুখস্থ করার দরকার হবে না।
আমরা কেন মুখস্থ করব? এত কষ্ট কেন করব? যেখানে আমরা পারি। তবে হ্যাঁ, অঙ্ক করতে, করতে কিছু সংখ্যা আছে যার বর্গ বা বর্গ সংখ্যা বর্গমূল আমাদের মুখস্থ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তাহলে দরকার নেই মুখস্থ করার। তবে হ্যাঁ, যদি কেউ চাও যে সময় বাঁচাবো আর আমার অনেক ভালো মনে থাকে, মুখস্থ করতে পারি, সেক্ষেত্রে তুমি মনে রাখতে পারো। এবার দেখো বর্গমূলের চিহ্ন। বর্গমূল প্রকাশের জন্য এই চিহ্ন ব্যবহৃত হয়। এই চিহ্ন অনেকে আমরা দেখেছি, আবার অনেকে দেখিনি এর আগে। তবে ছোটবেলায় যখন আমরা এই চিহ্ন দেখতাম, তখন আমরা ভাবতাম এগুলো কি? বড় ভাই আপুদের যখন দেখতাম, ভাবতাম যে এগুলো কি? কেমনে কিভাবে করছে? তো যাই হোক, এখন আমরা নিজেরাই করব। তো 25 এর বর্গমূল যদি বোঝাই, অর্থাৎ আমরা যখন বর্গমূল বের করব যে এই 25 এর মূলে কোন সংখ্যাটা রয়েছে, কোন সংখ্যাকে বর্গ করার ফলে 25 পাওয়া গেছে। তো সেই সংখ্যাটা যখন আমরা বের করতে চাইবো, তখন আমরা 25 এর উপর এই চিহ্নটা দেব। এই চিহ্নের নাম হচ্ছে বর্গমূল চিহ্ন। ইংলিশে আমরা কি বলি? আমরা বলি রুট ওভার। তো আমরা জানি ৫ গুণ ৫ 25। তো আমরা এটা কিভাবে লিখব? রুট 25 ইজ ইকুয়াল টু 5। এবার আসো বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়? একটা আছে ভাগ প্রক্রিয়ায় আমরা বের করতে পারি। আবার আমরা বের করতে পারি মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো মৌলিক গুণনীয়ক কোনগুলো বা মৌলিক গুণনীয়ক বলতে আমরা আসলে কি বুঝি? তো সেই সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাই। তো মৌলিক গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? মৌলিক গুণনীয়ক হলো এমন মৌলিক সংখ্যা যা দ্বারা একটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়। অর্থাৎ ভাগশেষ থাকবে না। ১৬ কে কোন সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়? সেই সংখ্যাগুলোই ১৬ র মৌলিক গুণনীয়ক। তো মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা নিশ্চয়ই জানি। আমি আবারও বলে দিচ্ছি, কোনো সংখ্যাকেই যদি ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে ২, সবথেকে ছোট। আ তো দেখো ২ কে আমরা ১ দিয়ে ভাগ করতে পারবো এবং ২ দিয়ে ভাগ করলে 0 আসবে। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কি? অবশ্যই মৌলিক এমন একটি মৌলিক গুণনীয়ক নিব, মৌলিক সংখ্যা নিব, সেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো ১৬ কে দেখো ২ দিয়ে ভাগ করলে হয় ৮, আবার ২ দিয়ে ভাগ করলে ৪, ২ দিয়ে ভাগ করলে ২। তো ১৬ র মৌলিক গুণনীয়ক কি? ৪ টা ২। এবার দেখো এই যে ৪ টা ২ বের হলো, এখন এগুলোকে জোড়ায় সাজাবো। সংখ্যার চেহারা অবশ্যই মিলতে হবে। জোড়া মানে এটা নয় যে ২ আছে এখানে ৩ আছে এটারও আমি জোড়া বানিয়ে ফেলবো, না। চেহারা মিলতে হবে। তো ২, ২ জোড়া করব, আবার ২, ২ জোড়া করা হয়েছে। তো প্রতিটি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিতে হবে। ২ এখান থেকে নেব একটা ২। ২ টো গুণ করলে পাওয়া যাবে ৪। তো ১৬ এর বর্গমূল ৪। আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তবে জাস্ট আমরা শুধু ধারণা দিচ্ছি তোমাদের যে মৌলিক গুণনীয়ক কি বা এর সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা হয়। তো ভাগ প্রক্রিয়া যেটা রয়েছে, তো সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আমি জাস্ট তোমাদের একটা মৌলিক ধারণা দিতে চাইছি যে এই অধ্যায়ে যে আমরা ম্যাথ করব, সেই অধ্যায় সম্পর্কে আমাদের অবশ্যই কি জানা দরকার, যে এই বেসিক ক্লিয়ার থাকা দরকার, কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। এজন্য আজকের এই ভিডিওটি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।